বড় ভাইয়ের বউকে বিয়ে করতে বলা হচ্ছে। এটা কি শরীয়ত মোতাবেক নিয়ম আছে? আছে বোধহয়। না থাকলে তার এমন বুঝদার বাবা মা জাঙ্কুকে রাজি করানোর জন্য এমন করতো না। কিন্তু জাঙ্কুকে নিজেরই মন সায় দিচ্ছে না। সব দিক থেকে তাকে টানছে। মনে হচ্ছে জঙ্গলি গাছ তাকে চারদিক থেকে আঁকড়ে ধরেছে। 24 বছরের জাঙ্কু কোনো উপায় পাচ্ছে না। রক্ত গরম, ঘাড়ের রক্ত তেরা। কিন্তু এই পরিস্থিতিতে সে কি বলবে, কি করবে বুঝতে পারছে না। একে বড় ভাইয়ের আচমকা মৃত্যু, তার সাথে এমন প্রস্তাব। বাবা মাকে কি বলবে সেটা 24 বছরের জাঙ্কুক বুঝতে পারছে না। রুম ভর্তি মানুষের সামনে কি বলা উচিত। উল্টাপাল্টা কিছু বললে বাবা ভীষণ হেয় হয়ে যাবেন। বাবার মান সম্মান কমানোর মতো ছেলে সে না। তাই কিছুটা সময় চেয়ে নিজের রুমে এসেছে। তার মনোমালিন্য দেখে তার মা জিন তার রুমে আসে। মাকে দেখে জাঙ্কুক কই মাছের মতো ছটফটিয়ে বলে ওঠে, ভাইয়ের বউকে বিয়ে করা যায় মা? জিন নিজেকে স্বাভাবিক রাখে। বড় ছেলেকে হারিয়েছেন, এই ছেলে অসুখী হোক তিনি চান না। কিন্তু বাস্তবতার কাছে কি হেরে গেলে চলবে? তাছাড়া এমন পুতুল বৌমা পর করে কিভাবে দেবে? মেয়েটার সাথে পরবর্তীতে কি হবে সেটা তাদের জানা। জেনে শুনে এমন বিপদে ঠেলে দেয়া কি যায়? আর সবচেয়ে বড় কথা, তার একমাত্র নাতনি নিঝুম, তার কি হবে? ছেলের মাথায় পরম মমতায় হাত রেখে বললেন, জাঙ্কুক বাবা, তুই কি রাজি না? জাঙ্কুক কাতর গলায় বলে, এটা কিভাবে সম্ভব? যাকে আমার ভাইয়ের স্ত্রী হিসেবে কবুল করেছি, তাকেই আবার আমি কিভাবে কবুল করি? তুই কি আমাদের মান সম্মানের কথা ভাববি না জাঙ্কুক? তোর বাবা যে বড় মুখ করে কথা দিয়েছেন। জাঙ্কুক এবার রেগে যায়, ফুঁসে উঠে বলে, বাবা কথা দেয় কি করে মা? আমার মতামত ছাড়া? আমি কি ছোট বাচ্চা? জিন ছেলের দিকে তাকিয়ে বললেন, তে যথেষ্ট ভালো মেয়ে, আমি জানি। তাহলে ভালো তো আরো অনেক মেয়ে আছে, ভাবি কি কেন? তোমরা কেন বোঝো না উনি আমার ভাবি? মা ছেলের কথা কাটাকাটির সময় রুমে ধীর পায়ে প্রবেশ করে কিম নামজুন। ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি রাজি না জাঙ্কুক? জাঙ্কুক বাবাকে ভীষণ ভয় পায়। সে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে তার হয়ে তার মা কথা বলবে, একটু লড়াই করবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে জিন বলল, রাজি না হওয়ার কি আছে? আমি জানি আমার ছেলে আমাদের মন রাখবে, তাই না রে জাঙ্কুক? কিম নামজুন গম্ভীর কণ্ঠে বললেন, আমি তের বাবা মাকে কথা দিয়ে ফেলেছি যে তেকে আমরাই রাখবো, অন্যথায় তারা তেকে নিয়ে যাবে। এখন তুমি চাইলে আমার মান সম্মান ডুবাতে পারো, কিন্তু তুমি ভালো করেই জানো আমি এক কথার মানুষ। মুখ থেকে যেটা বের হবে সেটা কখনো বৃথা যায় না। আমরা তোমাদের দুই ভাইকেই ভালোবাসি। বোগামের অংশটাকে ধরে রাখা ভালো রাখতে আমাদের এই সিদ্ধান্ত নিতে হলো। বিচক্ষণ ছেলে হিসেবে এইটুকু তো করতেই পারো। জাঙ্কুক চুপ করে থাকে। সে জানে বাবা যতই যুক্তি দেখা তার মন মানবে না এই বিয়েতে, আর না তার বাবা মানবে তার অমত। এর চেয়ে চুপ থাকাই ভালো। জাঙ্কুক শেষ চেষ্টাটি করলো, তেকে ব্যবহার করলো, মিনমিন করে বলল, ভাবি কি রাজি? কিম নামজুন বললেন, অবশ্যই রাজি। রাজি না হলে কি আমি কথা দিতাম? আর রাজি না হওয়ার কোনো কারণ তো দেখছি না। নিঝুমের কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিম নামজুন প্রথমে রাগ দেখালো, পরে ছেলের দুহাত আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আব্বারে, আমার নাতনিটা সারা জীবন বাপের আদর থেকে বঞ্চিত করিস না। একটু দয়া কর, একটু রহম কর। আমার মানটা রাখ বাপ, আমার বড় মুখ করে বলা কথাটা রাখ। ও বাড়িতে ফিরে গেলে মেয়েটার অস্তিত্ব পাওয়া যাবে না। আর এখানেও কোনো সুতোর টান ছাড়া রাখি কি করে বল? জাঙ্কুক বাবার পানিতে ভেজা চিকচিক করতে থাকা চোখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। সে আর কোনো রাস্তা পেল না, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। রাগে নাকের পাটাতন ফুলে উঠলেও বাবার সাথে তর্কে জড়ালো না। জিন ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বোঝাচ্ছে। কিম নামজুন আশা নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক মাথা নাড়ে, অস্ফুট কণ্ঠে বলে, ঠিক আছে। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না, মাথা নিচু করে বসে থাকে। বুকে ঝড় বয়ে যাচ্ছে। খুব পরিচিত একটি মুখ চোখের সামনে ছলছল ভাবে ভেসে উঠছে। কি জবাব দেবে সে? সে চুপচাপ বসে আছে। সে এ পর্যন্ত কোনো কথা বলেনি। নিঝুমকে তার দাদি কোলে নিয়ে রেখেছে। 9 মাসের নিঝুম আদো আদো কথা বলতে চায়। সে এখন মায়ের দিকে তাকিয়ে মম্মা বলে যাচ্ছে। তে চোখ সরিয়ে নেয়। মেয়েটির দিকে তাকালে তার
তার বুকে অসহ্য ব্যথা শুরু হয়। বিয়ের কোনো সাজ সে সাজেনি, সাধারণ একটি সাদা থ্রি পিস পরে আছে। এতে অবশ্য কেউ কোনো আপত্তি করেনি, কিন্তু চাচি শাশুড়ি রোজ হেসে হেসে বলল, আমি বলি কি তে, এই সাদা থ্রি পিসটা বদলে আসো। এমনি একজন শেষ, আর একজনকেও এই সাদা পরে বিয়ে করলে কারো যদি অমঙ্গল হয়, যাও এটা পাল্টে একটি লাল শাড়ি পরে আসো। ওনার কথায় তে স্তব্ধ হয়ে যায়। দিন তার মনের অবস্থা বুঝতে পেরে রোজকে ধমকে বলে, উল্টোপাল্টা কথা বলিস না তো, এসব কুসংস্কার। সাদা পরে আমার বৌমাকে পরীর মতো লাগে। কোনো হইচই ছাড়াই স্বল্প বাক্যে জাঙ্কুকের সাথে তার বিয়ে হয়ে গেল। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক থমথমে মুখে বসে আছে, তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। তে চোখ সরিয়ে নেয়, সে নিজেও তো নিরুপায়। মেয়ের আরেকটা নিশ্চিত ঘর হওয়াতে তার বাবা যে হোক নিশ্চিন্ত হয়, কিন্তু আয়ুর মুখ থমথমে। যদিও তারা রাজি ছিল না, তেকে নেওয়ার উদ্দেশ্যেই এখানে আসা। তারা তেকে আরেকটি বিয়ে দেবে। এত অল্প বয়সী মেয়ে তো আর সারা জীবন এভাবে কাটাতে পারে না। পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর তারা দোনোমনো করছিল। জাঙ্কুক অবিবাহিত ছেলে, তার মেয়েকে যদি ঠিকঠাক মান না দেয়, যদি খোঁজ খবর না নেয়, কিন্তু কিম নামজুন কথা দিয়েছে তের একটু অমর্যাদা হবে না, অসম্মান হবে না, বরং এ বাড়িতে সে মাথা উঁচু করেই থাকবে। বিয়ের পর কিছু সময় জাঙ্কুক সোফায় চুপচাপ বসেছিল, অতঃপর উঠে বাহিরে চলে যায়। সে আসে রাত 11টায়। বসার ঘরে বাবা মা বসে আছে। ইচ্ছে করে সে কারোর সাথে কথা না বলে সোজা নিজের রুমে চলে যায়। ঘরে ঢুকেই তের উপস্থিতি টের পায়। খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে। নিজুম বিছানায় ঘুমাচ্ছে। দরজা খোলার শব্দে সে ফিরে তাকালে জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়। দুজনেই অপ্রস্তুত হয়। জাঙ্কুক ফট করে বলে ফেলে, আপনি এখানে কেন? কিন্তু প্রশ্নটা নিজের কাছে অদ্ভুত শোনালো। তাদের বিয়ে হয়ে গেছে, তে তার রুমে থাকবে, এটাই স্বাভাবিক। সে তের মলিন মুখের দিকে তাকায়। তের এত লজ্জা লাগছিল জাঙ্কুকের এই প্রশ্নের জবাবে কি বলা যায় বুঝতে পারছিল না। সন্ধ্যায় তার শাশুড়ি তাকে এই রুমে দিয়ে গেছে আর বুঝিয়ে গেছে আজকে থেকে এই রুম তারই। তে অবশ্য কিছু বলতে চাইছিল, কিন্তু জিন শোনেনি, উল্টো আরো অনেক কিছু বুঝিয়ে গেছে। জাঙ্কুক আর কিছু না বলে সোজা বারান্দায় চলে যায়। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে সিগারেট বের করে আর সেটা দিয়ে বুকের বিষাদ দূর করতে চায়। তে তাকায়। জাঙ্কুক আগে কখনো তার সামনে সিগারেট খায়নি। বড় ভাইয়ের স্ত্রী হিসেবে বেশ সম্মান দিয়ে চলতো, কিন্তু আজকে সম্পর্কের সমীকরণ ভিন্ন। সম্পর্কের তাল বেতাল হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক ভেতরে আসে। সোফায় বসে তের দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়েন। তে জাঙ্কুককে সরি বলে। জাঙ্কুক হেসে বলে, আচ্ছা ঘুমিয়ে পড়েন। তে চুপচাপ নিজুমকে বুকে টেনে শুয়ে পড়ে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে নিজেও শুয়ে পড়ে। কি হয়ে গেল তার জীবনের সাথে? অথচ বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার, আজ নাকি তার বাসর রাত। হাস্যকর। সকালে ঘুম থেকে উঠেই জাঙ্কুক ঢাকার বাসে উঠে পড়ে। দুদিন পরেই পরীক্ষা। দেশে বসে থাকলে হবে না, আর পরীক্ষা না থাকলেও সে অন্য অজুহাতে ঢাকা চলে যেত। তে জাঙ্কুকে যাওয়ার পথে তাকিয়ে মনে হলো জাঙ্কুক আর ফিরবে না। জাঙ্কুক ঢাকায় এসে সোজা ক্যাম্পাসে চলে যায়। কাঠফাটা রোদে চারদিক শুষ্ক হয়ে আছে। জাঙ্কুকের বুকের ভেতরটাও একই অবস্থা, শুকিয়ে চৌচির। লিসার সাথে দেখা করতেই সে এখানে এসেছে। লিসা তার প্রেমিকা। 1.5 বছর ধরে তারা মিষ্টি প্রেমের অধ্যায় রচনা করেছে, কিন্তু হুট করেই যে এমন তুফান এসে মাঝপথে রচনার ছন্দতাল বন্ধ হয়ে যাবে তা কে জানতো। যদিও সে লিসাকে এই ব্যাপারে না বললেও পারতো, কিন্তু প্রেমের মতো সুখকর একটি সম্পর্কে কোনো মিথ্যে সে রাখতে চায়নি। তাই রাতেই তার অবস্থান জানিয়েছে। মেয়েটা রেগে উল্টাপাল্টা গালি দিয়ে ফোন কেটেছে, আর সেই থেকে ফোন বন্ধ। জাঙ্কুক জানে না এর পরিণতি কি হবে। লিসাকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে সে উঠে দাঁড়ায়। জাঙ্কুক বুঝতে পারে না সে কি বলবে। এমন পরিস্থিতিতে তার কি বলা সমুচিত বুঝতে পারছে না। লিসা ছলছল চোখে তার দিকে তাকায়। জাঙ্কুক হাসফাস করে বলে, আমি কি করব বলো না। লিসা ফিচেল হাসে, ঠোঁট কামড়ে কান্না সংবরণ করার চেষ্টা করে বলে, কি করবা? বিয়ে হইছে, এবার ধুমধাম করে সংসার করবা, বউ পাগল জামাই হবা।
জাংকুক বলে, ফালতু কথা বলো না, উনি আমার ভাবি। লিসা আবারও হেসে দেয়। জাংকুককে সংশোধন করে বলে, ভাবি? হ্যাঁ, ভাবি আগে ছিল, এখন বউ। এই ধ্রুব সত্য সে নিজেও জানে, কিন্তু মন মস্তিষ্ক কোনোভাবেই মানতে চায় না। আমি মানতে পারছি না লিসা। তাহলে বিয়ে কেন করলে? বাধ্য ছিলাম। তাহলে এত কথা কিসের? বিয়ে করেছো, ভালো করছো, এখন সংসার করো। জাঙ্কুক জানে লিসা রেগে এসব বলছে। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবা সম্ভব না। আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি কি সেটাই চাও? হ্যাঁ। জাঙ্কুক মাথা নেড়ে বলে, ঠিক আছে। এমন পরিস্থিতিতে তুমি পাশে থাকার আশা করেছিলাম। বিয়ে হয়েছে বলে কি সব শেষ? আমরা চাইলে আবার সবকিছু নতুন করে শুরু করতে পারতাম। ভালো থেকো। জাঙ্কুক চলে যাচ্ছে, তখন লিসা পিছন থেকে ডাকে। জাঙ্কুক দাঁড়ালে সে এগিয়ে এসে গালে একটি থাপ্পড় দিয়ে দেয়। হিসিস করে বলে ওঠে, কি ঠিক করবি তুই? তোর মতো থার্ড ক্লাসকে আমি আবারও চাইবো? এই এসব করলি কিভাবে? সতীনের সাথে সংসার করার মতো মেয়ে আমি না। আগে তো সবসময় ভাবির গুণগান গাইতি, এখন সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছিস। কি ভেবেছিস তুই গাছেরও খাবি, তলারও কুড়াবি? আজকে থেকে আর আমার সামনে আসবি না। জাঙ্কুক কিছু বলার আগে লিসা চলে গেল। বাসায় এসে জাঙ্কুকের মেজাজ কোনোভাবেই শান্ত হচ্ছে না। পরে সে তেকে ফোন দেয়। জাঙ্কুকের ফোন তের কাছে অপ্রত্যাশিত ছিল। সে রিসিভ করার সাথে সাথে জাঙ্কুক বলে ওঠে, আপনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন। ইডিয়েট মেয়ে একটা। একটু সুখ দেব না আমি, সারা জীবন কাটাবো, বুঝেছেন? সুখ দেব না। উত্তপ্ত বাক্যবান তীরের মতো তের বুকে ধাক্কা খায়। সে তো জাঙ্কুককে এই বিয়েতে জোর করেনি। মা বাবা বলেছিল সে রাজি, তাহলে এখন এসব কেন বলছে? কি হাস্যকর কথা, সুখ দেবে না। সে কি সুখ চায় নাকি? বোগাম মারা যাওয়ার পর থেকে এমন হয়েছে, 19 থেকে 20 হলে চোখে পানি আটকানো সম্ভব হয় না। মনটা নরম হয়ে গেছে, তাই তো কিছু সহ্য করতে পারে না। জিন তার সব জিনিসপত্র জাঙ্কুকের রুমে পাঠিয়ে দিয়েছে। জাঙ্কুক খুব শৌখিন, তার রুমটা অনেক বড়। সেখানে প্রথমে মন না টিকলেও তে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাঝরাতে বোগামের রুমে চলে যায়। সেখানে তাদের দুজনের কত স্মৃতি। স্মৃতির পাতায় সুখ হাতড়ে যায়, কিন্তু সুখ কি এত সহজ? সহজ না বোধ হয়। তাই তো জাঙ্কুক তাকে একটু সুখ দেবে না বলেছে। ঠিকই, জাঙ্কুক সুখ দেয়নি। আর সুখ দেবে তো দূরের কথা, সে তো গত 3 মাস ধরে গ্রামেই আসে না, আর না কারোর সাথে যোগাযোগ করে। পরীক্ষা শেষ হয়েছে আরো 1 মাস আগে, সুতরাং ওখানে থাকার কোনো কারণ নেই। অথচ ছেলেটা তার উপরে ঘৃণার ফলে বাড়িতে আসছে না। বাড়ি না আসার আরেকটা কারণ থাকতে পারে। বিয়ের কদিন পরেই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তের কাছে। রিসিভ করার পরেই মেয়েটা ইচ্ছে মতো তাকে গালাগালি করেছে। জাঙ্কুকের আশা ছেড়ে দিতে বলেছে। ফোনটা রেখে কিছুক্ষণ থম মেরে বসেছিল। এক পর্যায়ে হো হো করে হেসে দেয়। যে তার কখনোই হওয়ার না, তাকে আবার ছাড়বে কি? সে তো ছাড়াই। হাসার এক ফাঁকে টুক করে তে কেঁদে দেয়। নিয়তি কি সবার বেলায় এমন নিষ্ঠুর, নাকি শুধু তার বেলায় এমন? নামজুন আর জিনও বুঝতে পারছেন কোনো কিছুই ঠিক নেই। তে মুখে কিছু না বললেও তার উদাসীনতা বুঝতে কষ্ট হয় না। কিম নামজুন বলে ওঠেন, বুঝতে পারছি না বিয়েটা দিয়ে ভালো করার বদলে খারাপ করে ফেললাম নাকি। জিন নিজেও ভয় পাচ্ছেন মেয়েটাকে আবার দাগ লাগিয়ে দিল নাকি। সশব্দে একটি দীর্ঘশ্বাস ফেললেন। তোমার ছেলে তো আর বাড়িতেই আসে না, ফোনও ধরে না। কি ঝামেলা বলো দেখি। এমন মেয়ে ওই কথা কই পাবে? স্বয়ং পরীকে পায়ে মারাচ্ছে। একদিন বুঝবে আমি কি উপহার করেছি। দিন বলে, উপহারটা না হয় পরে বুঝিও, আগে বাড়ি আনার ব্যবস্থা করো। একবার মায়ায় পড়লে আর ছাড়তে পারবে না। কিম নামজুন ছেলেকে ফোন দেয়। গুনে গুনে 25 বার ফোন দেওয়ার পরে সে রিসিভ করে। উনি কোনো ভনিতা ছাড়াই বলে ওঠে, তোমাকে বিয়ে দিয়ে অন্যায় করেছি। তুমি বাড়ি না আসলে কোনো সমস্যার সমাধান হবে না। এখন তোমার মায়ের অসুস্থতাও যদি তোমার মন না পড়ে, তাহলে সেটা তোমার মায়ের ব্যর্থতা। সে ছেলেকে ঠিকঠাক স্নেহ দিয়ে মানুষ করতে পারেনি। মায়ের জন্য জাঙ্কুক পাগল। সে বলে ওঠে, আম্মার কি হয়েছে? তোমার আম্মার আজ 12 দিন ধরে জ্বর, লক্ষণ ভালো না। তোমাকে বারবার দেখতে চাইছেন। না জানি আমাকে ফেলে ওই আগে চলে যায়। কে জানে। ফোন রাখার পরে জিন হাঁ করে স্বামীর দিকে তাকিয়ে আছে। সুস্থ স্ত্রীকে এমন 12 দিনের জ্বর বানিয়ে দেওয়াতে
উনি হতবাক, বিস্ময় মাখা কণ্ঠে বললেন, আমার 12 দিনের জ্বর, এত বড় মিথ্যে কথা। কিম নামজুন বলে উঠলেন, টোপ দিলাম বুঝছো জাঙ্কুকের মা, টোপ দিলাম। ছেলেকে বিয়ে করালাম, এখন সাইজে না আনলে হবে কি করে? মায়ের এমন অসুস্থতায় জাঙ্কুক না এসে পারে না। হুট করে সন্ধ্যায় সে এসে উপস্থিত। সোফায় মা বাবাকে সুস্থ দেখে বোঝার আর বাকি থাকে না যে তাকে আনার জন্যই এই 12 দিনের জ্বরের গল্প। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে বলল, 12 দিনের জ্বর শেষ? জিন হাসে, আমার আব্বারে দেখিয়া জ্বর ভালো হয়ে গেল। জাঙ্কুক উঠে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, ধান্দাবাজ, সব ধান্দাবাজ। রুমে এসে জাঙ্কুক অবাক, তার রুমটা তার নিজের মনে হচ্ছে না, বরং মেয়েলি সুবাস, মেয়েলি আসবাবপত্র, টুকিটাকি জিনিসে স্পষ্ট ধারণা দিচ্ছে এই রুমে এক নারী। সে হাতের ব্যাগ পাশে রাখে, দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকা তের দিকে তাকায়, কেমন জড়সড় করে দাঁড়িয়ে আছে, কিছু না বললেও খারাপ দেখায়। সে সৌজন্যবোধ থেকেই বলল, কি অবস্থা, কেমন আছেন? তে মাথা নাড়ে, এক পলক তাকিয়ে বলে, ভালো। জাঙ্কুক তখনও তার দিকেই তাকিয়ে আছে। তে তার ভালো মন্দ জানতে চায়নি, সে অবশ্য আশা করেছিল। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে দেখে তে বলে, এতদিন বাড়ি আসেননি কেন? জাঙ্কুক বলে ওঠে, বাড়ি আসার কারণ খুঁজে পাইনি। নিঝুম তখন এক অভাবনীয় কাজ করে বসে। আদো আদো বলিতে জাঙ্কুককে বাবা বলে ডাকে। জাঙ্কুক কিছু বলার আগেই তে নিঝুমকে ধমকে ওঠে, উনি তোমার বাবা না। হঠাৎ ধমকে নিঝুম নিচু স্বরে কেঁদে ওঠে। জাঙ্কুকের রাগ হলো, সে নিঝুমকে হাত বাড়িয়ে কোলে নিল, নাকের সাথে নাক ঘেঁষে মিষ্টি আদর দিয়ে বলল, কি হয়েছে আমার আম্মু? বাবাকে মিস করেছো? কোনো ডাইনি তোমাকে বকাটকা দিয়েছে নাকি? বাবা এখন এসে গেছে, আর কারো সাহস হবে না আমার পুতুলকে কাঁদানো। তে বিস্ফোরিত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, বলে কি পাগলটা, ও নাকি বাবা? তের চোখের কোণে আবারও পানি চলে আসে। এই প্রথম মেয়েটা তার বাবার কোলে উঠলো। নিঝুমের জন্মের পর একবার চাচ্চু হিসেবে কোলে নিয়েছিল জাঙ্কুক, তারপর আর নেওয়া হয়নি। জাঙ্কুক ছোট বাচ্চা কোলে নিতে পারতো না, তাই তো বাবাহারা নিঝুমকে কোনো সঙ্গ দেওয়া হয়নি। দাদা দাদি তার সবটা জুড়েই ছিল। এই প্রথম সে বাবাকে পেয়ে ছোট্ট কোমল হাত দিয়ে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখেছে। জড়িয়ে ধরার ফাঁকে টুক করে আবার তার চেহারার দিকেও তাকায়। জাঙ্কুক আদর করছে, গালে কপলে চুমুতে ভরিয়ে দিচ্ছে, ক্ষণে ক্ষণে আবার নাকের সাথে আলতো করে নাক ঘষে দিচ্ছে। সেই মধুর দৃশ্য তে প্রাণ ভরে দেখছে। তার মনে হচ্ছে সময়টা আটকে যেত, নিঝুম এইভাবেই বাবার আদর পেত। কিন্তু জাঙ্কুক কি আর থাকবে? জাঙ্কুক নিঝুমকে বিছানায় বসায়। এত রাস্তা জার্নি করে এসেছে, একটু ফ্রেশ না হলেই না। কিন্তু মেয়েকে কোল থেকে নামাতেই নিঝুম চিৎকার দিয়ে ওঠে। তে কোলে নিয়েও থামাতে পারছে না। জাঙ্কুক ভেবেছিল গোসল করবে, কিন্তু নিঝুমের কান্না শুনে কি ভেবে হাত পা ধুয়ে বেরিয়ে আসে। তারপর নিঝুমকে কোলে নিয়ে বেরিয়ে আসে। সোফায় এখনো তার বাবা মা বসে আছে। ছেলের কোলে নাতনিকে দেখে তাদের অন্তর শীতল হয়। দুজনেই চোখ জুড়িয়ে দেখে, তারপর তারা টুকটাক কথা বলে। সবাই রাতের খাবার খেয়ে ফেলেছিল। দিন নিঝুমকে কোলে নিলে তে জাঙ্কুককে ভাত খেতে দেয়। তার খুব লজ্জা লাগছে, মনে হচ্ছে লজ্জার বেড়াজালে আটকে আছে। সে জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না। খাবার খাওয়া শেষ হলে সবাই নিজস্ব রুমে ফিরে যায়। জাঙ্কুক খেয়াল করে দেখে তার সোফাটা এই রুমে নেই। হতবাক হয়ে তের দিকে তাকায়, এখানে সোফাটা কই গেল? আজকে সকালে আম্মা আব্বা সোফাটা বের করে নিয়েছে। জাঙ্কুক ভুরু কুঁচকে বলে, কেন? তে আমতা আমতা করে বলল, টিভিতে নাকি দেখেছে জামাই বউ ঝগড়া করে সোফায় ঘুমায়, এই জন্য। কি? জি, তাই তো বললো। জামাই কে? তে অবাক হয়ে বলল, এসব কি প্রশ্ন? কাকে জামাই বলল? আপনি জামাই, এটাও বলতে হবে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তের লজ্জায় নিঃশ্বাস আটকে যায়। জড়সড় হয়ে খাটের একপাশে বসে থাকে। কাঁথার ব্যবস্থা করেন, আমি নিচে শোবো। কাঁথা বড় আলমারিতে। তো নিয়ে আসেন। আম্মার কাছে চাবি, আম্মাকে বলে গিয়ে সে উঠতে নিলে জাঙ্কুক তাকে আটকে বলে, আম্মাকে বললে আম্মা দিবে মনে হয়? একসাথে জামাই বই ঘুমানোর জন্য সোফা বের করেছে, আর এখন কাঁথা দেবে? দেবে না, থাক আপনি ঘুমান। সে বারান্দায় চলে যায়। গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আর কালো ট্রাউজার। তে তার যাওয়ার দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে থাকে। আজকে একসাথে থাকতে হবে ভেবে
তার এত অস্বস্তি হচ্ছে। আর কি কোনো ব্যবস্থা করা যায় না? কিছুক্ষণ পর জাংকুক ফিরে এসে তেকে একইভাবে বসে থাকতে দেখে বলে ওঠে, ঘুমাচ্ছেন না কেন আজও? আর আমার দিকে এমন জঙ্গল জঙ্গল লুক দেওয়া বন্ধ করেন। এটা বলেই সে শুয়ে পড়ে নিঝুমের এক পাশে। তে হাঁসফাঁস করে বলে, হ্যাঁ, আপনি আমার সাথে ঘুমাবেন? জাংকুক টিটকারি মেরে বলল, আপনি না বললেও আমি আপনার জামাই। জামাই তো সাথেই ঘুমায়। তে চুপচাপ বসে আছে। জাংকুক আবার বলে, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি কোনো রাক্ষস না যে রাতে কামড়ে দেব। নিশ্চিন্তে ঘুমান। তে ভয় পায় না, সে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর তার ভারী নিঃশ্বাস শুনে জাংকুক বুঝতে পারে সে ঘুমিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো তারই ঘুম আসছে না, ভয় লাগছে। না না, কোনো রাক্ষসের ভয় না, বরং নারী নারী যে সুবাস আসছে সেই সুবাসের ভয়। বুকটা যে কি হারে কাঁপছে। সাদা লাইটের আলোয় নারীটা তার হাতের নাগালে শুয়ে আছে। তার হাত বাড়ালে ছুতে পারবে। জাংকুক মনে মনে তওবা করে ভাবির দিকে এভাবে তাকানোর জন্য। আবার নিজেই নিজেকে শাসায়, শালা, এটা তোর বউ, উল্টাপাল্টা তুই তো ভাববি, তুই তো তাকাবি। সে দোয়া দরুদ পড়ে নিজেকে ফু দেয়। ভাবে রাতটা তো কোনো মতে পার করতে পারলেই হলো। সকালে ঢাকা চলে যাবে। বন্দি পাখির মতো সারা রাত ছটফট করে। শুধু যে সে একলা ছটফট করেছে তা না, তেও কিন্তু একটুও ঘুমায়নি, বরং ঘুমের ভান করে পড়েছিল। জাংকুকের ছটফটানি সে নিজেও টের পেয়েছে। জাংকুক সকালেই রেডি হয়ে যায়। কিম নামজুন আর জিন ছেলের কাণ্ড কারখানা দেখে অবাক। তাদের পরিকল্পনা মাফিক কিছুই হয়নি সেটা বুঝতে পেরেছে। নামজুন বলে উঠল, সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? ঢাকায়। পরীক্ষা না শেষ? হ্যাঁ, চাকরি খুঁজছি। চাকরি খুঁজতে হবে কেন? আমার এই ব্যবসা কে সামলাবে? আমার কি বয়স হয়নি? বুড়ো বাপকে খাটাতে কষ্ট হয় না? লেখাপড়া করিয়ে কি করলাম? বাবার কথায় জাংকুক হা করে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, আমি আগেই বলেছি আমি ব্যবসা সামলাতে পারবো না। আগে বোগাম ছিল তাই বলেছো, এখন তো আর সে নেই। আব্বা, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। বুঝেছি বলেই তো বলছি, বিয়ে করেইছি, এবার ঘর সংসারটা মন দিয়ে করো। জাংকুক এবার বুঝতে পারে আসল সমস্যাটা কি। তাকে বাড়ি রাখতে এই কথা। সে তাচ্ছিল্য করে বলে, এই তাহলে মতলব? তাদের কথার মাঝে জাংকুকের ফোন কল আসে। টেবিলে ফোনটা রাখা ছিল। ফোনে লেখা ছিল লিসা, সাথে একটি লাভ ইমোজি। ফোনটা তের সামনেই ছিল। সে লিসা নামটা দেখেছে, তাই তো এক দৃষ্টিতে মোবাইলের দিকেই তাকিয়ে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে দেখে তে ফোনের দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি সে ফোনটা পকেটে রেখে দেয়। তারপর তের দিকে তাকায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে জাংকুকের এত অপরাধবোধ হলো। সে আসলে কি করছে? কেন দোটানায় ভুগছে সে? কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো জাংকুক তার বাবার ব্যবসা সামলাবে। এখন থেকে বাড়িতেই থাকবে। জাংকুক আর কোনো তর্ক করেনি। সেই কখন থেকে আর চোখে বারবার তের দিকে তাকাচ্ছে। তে ভুল করেও তার দিকে তাকাচ্ছে না। ফোনের নামটা দেখেছে তা শিওর। সারাদিন ঘোরাফেরা করে সে বাসায় আসে রাতে, কিন্তু তে আগেই ঘুমিয়ে গেছে। এইভাবে তাইরে নাইরে করে 10 দিন কেটে যায়। তে ভুল করেও তার সাথে টু শব্দটি করে না। একই রুমে যেন দুটি রোবট থাকে। আজকাল সে রোজ তার আব্বার সাথে দোকানে বসে। তার মন প্রাণ চায় সবকিছু মেনে নিতে। মনে হয় মেনে নিলেই তার সুন্দর একটি পৃথিবী হবে, আদরে একটি সংসার হবে। এখন যখন তার মন নরম হয়েছে, ভাগ্যকে প্রশ্রয় দিতে চাচ্ছে, তখন তে নাগালের বাইরে, সম্পূর্ণ হাতের নাগালের বাইরে। সকালে তার ঘুম ভাঙার আগেই সে চলে যায়, আর রাতে আসার আগেই ঘুমিয়ে যায়। যদিও গভীর রাতে সে সম্পূর্ণ নিজে করে নিতে পারে, কিন্তু সেটা করতে চায় না। সম্পর্কটা এমনিতেই অসম। তার মাঝে এমন হলে হয় নাকি? আর সে তো কোনো নারী দেহ চায় না। সে সুখ চায়, শান্তি চায়। সে চাইলে তে রাগ ভাঙাতে পারে, ভুলটা সঠিক করে দিতে পারে, উত্তপ্ত গলিত লাভায় পানি ঢালতে পারে। কিন্তু কেন জানি পালিয়ে বেড়ানো তেকে তার ভালো লাগছে। সম্পর্কে যেই ভাবি ভাবি ভাবটা ছিল, সেটা ষোড়শী কন্যার রাগ অভিমানের তোপে প্রেমিকার আবাহ নিয়ে এসেছে। সে আরো অপেক্ষা করছিল তে নিজ থেকে তাকে কিছু জিজ্ঞাসা করে কিনা, কিন্তু ও তো কিছুই জানতে চায় না। আর সে সিদ্ধান্ত নিয়েছে তের ভুল ভাঙাবে। কিন্তু রুমে এসে তেকে পায় না। বিছানায় নিঝুম একা ঘুমাচ্ছে। তের মনে কেমন বিষণ্ণতার ছায়া। গত কয়েকদিন ধরে
এমনতর অসুখে বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে। সে বুঝতে পারে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার তাকাতে ইচ্ছে করে না। সে কোনো কিছু ভাবতে পারছে না। তার মাথায় ঘুম পোকার মতো এই কথাটি ঘুরপাক খাচ্ছে যে মেয়েটা কি এখনো জাঙ্কুকের সাথে কথা বলে, তাদের সম্পর্ক কি এখনো বিদ্যমান। সে কোনো কিছু ভাবতে পারছে না। আগে জাঙ্কুকের প্রতি কোনো টান অনুভব না করলেও এখন কেন জানি মনে হচ্ছে সে তো তার বর। তাহলে ওই মেয়ের অধিকার কিসের? সে কেন ফোন দিবে? আর এই হারামজাদাই কেন ওই মেয়ের নামের পাশে হাতিমুজি দেবে? গাধাটার গলা টিপে ধরলে কেমন হয়? নাকি রাক্ষসের মতো তার হাতটা বের করে নিব? এত শখ কেন ঘরে বউ রেখে আর একটা মেয়ের নামের পাশে হাত লাগানো? আচ্ছা, মেয়েটার জন্য আবার কোনো ডিভোর্স টিভোর্স দেবে না তো? এমনই কপালে বিধবা তকমা লেগে গিয়েছে, এখন আবার ডিভোর্সি তকমা লাগাতে চায় না। বুকটা কষ্টে ভেঙে আসছে, হু হু করে কান্নারা ভিড় জমায়। লোকটা তো বলেছে তাকে মেনে নেবে না, একটু শোক দেবে না, কিন্তু সে কেন বেহায়ের মতো এমন আসর সাজিয়ে দুঃখ করতে বসলো? তার জীবনে এত ঝড়ের পরেও সে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, নিজের ভাগ্যকে বরণ করে নিয়েছিল। কিন্তু ভাগ্যই বোধহয় তার পা মারিয়ে চলে যাচ্ছে। ভাগ্যটাকে আটকানোর কি উপায় নেই? তখন পিছনে কারো উপস্থিতি টের পেয়ে তে আঁচলের চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। জাঙ্কুক গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। তে দিকে তাকিয়ে বলে, এখানে আছেন যে? তে একটু কড়া গলায় বলল, কোথায় থাকবো? জাঙ্কুক মুচকি হাসে, মাথা নিচু করে বলে, রেগে আছেন মনে হচ্ছে। আমি রাখবো কেন? বরের ফোনে অন্য মেয়ের নামের পাশে লাভ ইমোজি দেখলে সবারই রাগ করার কথা। তে টলমল চোখ থেকে এবার সত্যি পানি ঝরে। অসভ্য লোক, এমন বেলাজ করার পরেও আবার জানতে চাই রেগে আছি কেন। সে কোনো কথা বলে না। জাঙ্কুকি কৈফত দেওয়ার ভঙ্গিতে বলে ওঠে, তার বিয়ে হয়ে গেছে। আমাকে তার সুখের গল্প শোনাতেই ফোন করেছিল। বর তাকে কত ভালোবাসে, কত সুখে রেখেছে, সেই গল্পই বলল। আমি বিয়ে না করে হেরে গেলাম এইসব বলল। কারো বর নিয়ে যাওয়ার জন্য ফোন করেনি। তে মন দিয়ে সবটা শুনি ফেসপেচে গলায় বলে, তাহলে ফোন নম্বরটি ডিলিট করেননি কেন? প্রয়োজন মনে করিনি, সেই আদিকালেই লাভটা দিয়ে সেভ করেছিলাম। ট্রাস্ট মি, এগুলো এখনকার গল্প না। আমি ট্রাস্ট করলেই কি আর না করলেই কি? জাঙ্কুক হেসে বলল, আমি আপনার বর না? তে এমন জবাব আশা করেনি। সে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বুঝেছেন কি? এই যে এখন আর কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নেই। হুম, তাহলে? তাহলে আবার কি? জাঙ্কুক কিছুক্ষণ এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কালো থ্রি পিস পরা মেয়েটাকে দেখতে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। আগে কখনো ওই নজরে দেখা না হলেও ইদানিং দেখে, দেখতে ভালো লাগে। কেমন বউ বউ একটা ফিল আসে। সে বলল, আমরা চেষ্টা করতে পারি না? জাঙ্কুক কি বলল তা বুঝতে পেরে তে মাথা নিচু করে নেয়। দুজনেই কিছু সময় চুপ থাকে, তারপর তে রুমে চলে আসে। নিঃশব্দে নিঝুমের পাশে শুয়ে পড়ে। দুজন স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হলে কি হবে ভাবতেই তের গা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করে নেয়। ঘুমানোর ভান করতে হবে, জেগে থাকলে জাঙ্কুক আবার কি না কি বলে বসে। সেই রাতে জাঙ্কুক আর কিছু বলল না। ড্রিম লাইটের আলোয় কিছুক্ষণ পর পর তের দিকে তাকালো। সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে পা রেখে তে ভুরু কুঁচকে যায়। ঝুমঝুম শব্দ হচ্ছে। সে বিস্ময় ভরা দৃষ্টিতে পায়ের দিকে তাকায়। সুন্দর কারুকার্য করা রূপোর নূপুর তার পায়ে শোভা পাচ্ছে। পা নড়াচড়া করলেই আবার রিনিঝিনি শব্দ ভেসে আসছে। সে অবাক হয়ে দূরে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে থাকা জাঙ্কুককে বলে, এগুলো কি? জাঙ্কুক নির্লিপ্ত গলায় উত্তর দেয়, নূপুর। তে অবাকের চূড়ান্ত সীমায় গিয়ে বলে, আমার পায়ে কিভাবে আসলো? সুন্দর পায়ে সুন্দর জিনিস থাকবে, এটাই তো স্বাভাবিক। তে আর কি বলবে ভেবে পায় না। জাঙ্কুক যাওয়ার সময় বলল, নূপুর আমার খুব পছন্দ, খুব শখ ছিল বউ নূপুর পরে আমার আশেপাশে ঘুরবে। স্তব্ধতে কলিজা কেঁপে ওঠে। কি বলে পাগলটা? তে পাল্টা উত্তর দেয়, বলেছিলেন আমাকে একটু সুখ দেবেন না। জাঙ্কুক থমকে যায়। সেই কত মাস আগের কথাটি এখনো মনে রেখেছে। সে ফিরে তাকিয়ে বলে, এর চেয়েও যদি বেশি কিছু দেই, একসেপ্ট করবেন না? নেবেন না আপনি? সারাটা দিন লজ্জায় তে
তে ঠিকঠাক হাঁটলো না, হাঁটলেও জোরে মোটেও হাঁটলো না। হাঁটলেই যে নুপুরের শব্দ হয়, রিনিঝিনি শব্দে সবাইকে সগর্বে জানান দেয় এই রূপসী নিটেল পায়ের নুপুর জড়িয়েছে। জিন তার দিকে তাকিয়ে হেসেছে। সেই হাসির মানে তে জানে, জানে বলেই লজ্জা লেগেছে, ভীষণভাবে লজ্জায় কাবু হয়ে গেছে। কিন্তু আজকে সারাদিন সে একটি পাগলামি করে ফেলেছে। এত এত লজ্জা পাওয়ার পরেও সে পা থেকে নুপুর খোলেনি, বরং কিছুক্ষণ পরে পরে নজর দিয়ে দেখেছে আর মুচকি হেসেছে। জাঙ্কুক নিজ হাতে প্রথম উপহার দিল। রাতেতে তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়। বিছানায় শোয়া মাত্রই জাঙ্কুক আসে। বাইরে কাপড় ছেড়ে তের দিকে আর চোখে কয়েকবার তাকায়, পায়ের নুপুর জোড়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। ফ্রেশ হতে বাথরুমে ঢোকে। কিছুক্ষণ পরে দরজা খানিকটা ফাঁক করে বলে, আমার গামছাটা দিবেন? আনতে ভুলে গেছি। তে চোখ বন্ধ করে রেখেছিল। জাঙ্কুকের কথায় চোখ মেলে তাকায়। এই প্রথম জাঙ্কুক তাকে নিচে কোনো কাজে হস্তক্ষেপ করার লাই দিল। তে উঠে ঝট করে গামছাটি হাতে নিয়ে জাঙ্কুককে দেয়। জাঙ্কুক কেমন স্নিগ্ধ চোখে তের দিকে তাকিয়ে আছে। তের মনের দেয়ালে হোঁচট খায়। 2 বছরের বিবাহিত ছিল সে। স্বামীর এমন তাকানোর মানে বুঝতে মোটেও তার কষ্ট হয় না। জাঙ্কুক হেসে বলে, ধন্যবাদ মিস। জাঙ্কুকের দিকে তাকিয়ে তেও হাসে। হাসলেও বুকটা কাঁপছে থরথরে। জাঙ্কুকের হাসিটাও ভয় লাগছে। বাথরুমের ভিতর গামছাটা হাতে নিয়ে মুখের সাথে লাগিয়ে জাঙ্কুক হাসে। বুকের ভিতরে কেমন ছলাৎ ছলাৎ করে আনন্দের ঝড় উঠেছে। এখন বেশি বেশি তের আশেপাশে থাকতে ভালো লাগে। সে তখন ইচ্ছে করে গামছাটা আনেনি, যেন তেকে দিয়ে আনাতে পারে। সে সিদ্ধান্ত নিয়েছে তার যত ইচ্ছে মনোবাসনা সবকিছু সে তেকে দিয়ে পূরণ করবে। এই যে ভীষণ ইচ্ছে ছিল তার বউয়ের পায়ে নিজ হাতে নুপুর পরিয়ে দেবে, নুপুর পরে লক্ষ্মী বউ তার সামনে ঘুরবে, এই ইচ্ছে পূরণ হয়ে গেছে। সে আরেকটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে গতকাল রাতে। তে দেখতে একদম ফর্সা। তার পায়ে নুপুর পরানোর পর মন ভরে তের পায়ের দিকে তাকিয়েছিল। একটা ইচ্ছে তখন থেকে ঘুরপাক খাচ্ছিল। করবে না করেও জাঙ্কুক কাজটা করেই ফেলল। তার ওষ্ঠ পরপর কয়েকবার তের পা ছুঁয়ে দেয়। এটা কি অন্যায়? ন্যায় অন্যায় সে জানে না, শুধুমাত্র তখন এটাই উপলব্ধি করেছে এটা আবার করতে ইচ্ছে করছে খুব করে। আচ্ছা, তে যদি জানতে পারে তখন কি করবে? সে কি তাকে বকাঝকা করবে? করলে করুক, সেও বলে দেবে। জামাই বউকে একটু চুমুটুমু দিতেই পারে, এতে বকা দেওয়ার কিছু নেই, ব্যাস। তাছাড়া সবকিছু মেনেই যখন নেবে, ভালোবাসা কম কেন দেবে? ভালোবাসা আরো বেশি করে দেবে। কালকে তের বলা কথাটায় সে সারাদিন হেসেছে। সেই কবে এটা বলেছিল যে সুখ দেবে না। মেয়েটা এখনো মনে রেখেছে, অথচ সে যে অডেল সুখ দিতে প্রস্তুতি নিচ্ছে। মেয়েটা কি অবাক হবে না? বিস্ময়ের কথা বলতে ভুলে যাবে না? যাক, তাতে তার কি, সে তো ভালোবাসবেই, সুখ দেবে। তে আবার চোখ বন্ধ করে রেখেছে। বাথরুম থেকে জাঙ্কুক বেরিয়ে এসে সেটা টের পেয়েছে। জাঙ্কুক মাথা আঁচড়িয়ে আয়না দিয়ে তেকে দেখে চোখ বন্ধ করে রেখেছে। সে বেরিয়ে যাওয়ার সময় বলে, ভাত খেতাম, এটা বলেই চলে যায়। তে ঝট করে চোখ খুলে তাকায়। জাঙ্কুকের কথাটা স্পষ্ট শুনেছে। এই কথার মানে কি? সে কি ভাত দিতে যাবে? তে দোটানায় পড়ে যায়। যখন ঠিক করা হলো জাঙ্কুক গ্রামেই থাকবে, তখন রাতে তে জাঙ্কুকের জন্য ভাত নিয়ে অপেক্ষা করে। তার লজ্জা লাগলেও দায়িত্ব তো এড়ানো যায় না। কিন্তু জাঙ্কুক বলল, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি নিজেই নিয়ে খেতে পারি। আপনাকে কষ্ট করে রাত জেগে অপেক্ষা করতে হবে না। আমার জন্য কেউ অপেক্ষা করছে আমার ভালো লাগে না। এমন কথার পরে তে আর অপেক্ষা করেনি। কিন্তু সত্যি কথা হলো সে সবসময় জেগেই থাকতো। জাঙ্কুক আসতো, বাথরুমে যেত, ভাত খেতে যেত, সবটাই তে খেয়াল রাখতো। একদিন তো জাঙ্কুকের পছন্দের পায়েস রান্না করেছিল সে নিজে হাতে। জাঙ্কুক রাতে যখন খেতে বসে, তে লুকিয়ে জাঙ্কুককে দেখেছে। তার রিয়াকশন কেমন হয় সেটা দেখার ইচ্ছে সামলাতে পারেনি। জাঙ্কুক খুব তৃপ্তি সহকারে খেয়েছে। হঠাৎ আজ ভাত খাবে, সেটা তাকে শুনি বলার কারণটা কি? সে কি চায় তার উপস্থিতি? তে উঠে বসে, তারপর ডাইনিং রুমের দিকে এগিয়ে যায়। জাঙ্কুক টেবিলে চুপচাপ বসে আছে। আজকে নিজ থেকে কোনো খাবার আনেনি, সুতরাং রুমের কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা। তে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক যেন জানতো সে আসবে, তার দিকে মুচকি এসে তাকায়। তে বলে, কি? ভাত খাবো। তো
ভাত না দিলে কিভাবে খাবো? কে? আমি দেব? জাঙ্কুক আবার হাসে। স্বামীকে তো সাধারণত বউরাই ভাত দেয়। তে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। আগে তো দেইনি। জাঙ্কুক তার চোখের দিকে তাকিয়ে বলে, এখন থেকে দেবেন। ভেবে দেখলাম বউ থাকতে খামোখা কষ্ট করতে যাব কেন? বউ টেবিলে এনে দেবে, আমি গপাগপ খাবো আর বউকে দেখবো, এটাই তো মজা। তে চুপচাপ দুষ্ট মানুষটার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের এই দুষ্ট কথার এই রূপের সাথে তার নতুন পরিচয়। জাঙ্কুক আবার বলল, খুব খিদে পেয়েছে, ভাত প্লিজ। তে হেঁটে কিচেনের দিকে যায়। টেবিলে বসা জাঙ্কুক তের পায়ের দিকেই তাকিয়ে আছে। চুলায় মাংস তরকারি গরম করা হচ্ছে। চারিদিকে ছেঁচড়া গন্ধ। কিন্তু সবকিছু উপেক্ষা করে জাঙ্কুক শুধুমাত্র প্রেম প্রেম সুমিষ্ট ঘ্রাণ পাচ্ছে। আহ, তার বউটা কি সুন্দর, কি মিষ্টি। আজকাল তে লক্ষ্য করে জাঙ্কুক তার প্রতি খুবই সফট। সে চুপচাপ লক্ষ্য করে। তার ভালোই লাগে যখন জাঙ্কুক তার যত্ন নেয়। জাঙ্কুক সবকিছুতেই তাকে ডাকে, তার মতামত চায়। তে চুপচাপ তাকে সঙ্গ দেয়। আর জাঙ্কুক তের জন্য হাতে চড়িয়ে এনেছে। অন্য সময় বিছানায় রাখলেও আজ নিজে হাতে পরিয়ে দিতে চাইছে। তে হাত বাড়িয়ে না দিলে জাঙ্কুক জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বলে, সমস্যা? তের মনে হলো তার ভাঙা ঘরে নতুন করে কেউ ছাউনি দেওয়ার চেষ্টা করছে। তার গা কেঁপে ওঠে। জাঙ্কুক তাকে মেনে নিয়েছে, এটা স্পষ্ট। সে নিজেও মেনে নিয়েছে। দুজনের সম্পর্কটা সহজ করতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য দেয়ালে আটকে আছে। জাঙ্কুকের কথায় মাথা নাড়ে। জাঙ্কুক মুচকি এসে বলে, আমাকে মেনে নিতে পারবে না? তে আরেকবার থমকায়। তুমি? জাঙ্কুক আপনি থেকে এই প্রথম তুমিতে নেমে গেছে। গায়ে শিহরণ বয়ে যায়। দুজোড়া চোখে মলিন হয়। তে মাথা নেড়ে সম্মতি দেয়। জাঙ্কুক মুচকি এসে বলে, মুখে বল, পারবো। তাহলে হাত বাড়িয়ে দাও। তে হাত বাড়িয়ে দেয়। জাঙ্কুক খুব যত্ন সহকারে তেকে চুড়ি পরিয়ে দেয়। তারপর নরম হাতের পিষ্টে তার ঠোঁট ছুঁয়ে দেয়। তে চমকায়, থমকায়, জোরে জোরে শ্বাস নেয়। তারপর সে তেকে টেনে নিজের কাছে বসায়। এই প্রথম জাঙ্কুক তের কাছে নিজেকে মেলে দিচ্ছে। তে কিভাবে গ্রহণ করবে দেখা যাক। তে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বলে, অনেকদিন ধরে একটা কথা বলার ছিল। কি কথা? আমি বোধহয় আবার প্রেমে পড়েছি। তে চমকে তাকায়। বুকে আবারও হারানোর ভয় করে। নিমিষেই গলা শুকিয়ে আসে। সে বলে, কার? তোমার। তে চমকে যায়। ও এভাবে তার কাছে ভালোবাসা প্রকাশ করবে? সে কেঁপে ওঠে। কথা বলার ভাষা হারিয়ে ফেলে। জাঙ্কুক আবার বলে, ভালোবাসি। তে কি উত্তর দেবে বুঝতে পারে না। জাঙ্কুক বলে, বলো কি? এর উত্তর জানি না। না জানলে তো হবে না। জাঙ্কুক তের কপলে ভালোবাসার ছোট্ট পরশ দেয়। তে কেঁপে ওঠে। লাজুক চোখে তাকায়। জাঙ্কুক হাসলো। তে কোনো কথা বলে না। সে ছুটে বেরিয়ে যায়। জাঙ্কুক নিজেও লাজুক হাসে। ভেবেছিল কিভাবে কি করবে, কিভাবে প্রকাশ করবে, কিন্তু এখন মনের কথা বলাতে বেশ শান্তি লাগছে। কয়েকদিন পরে কিম নামজুনার জিন বেড়াতে যায়। সকালে গিয়ে রাতে চলে আসবে দেখে সাথে নিজুমকেও নিয়ে যায়। কিন্তু বিকেলের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। সেই ঝড়ে এই বাচ্চাটাকে নিয়ে ফিরে আসার সাহস হয়নি। ওনারা বাসায় ফোন দিয়ে জানিয়ে দেয় আজ আসবে না। রাত 9টায় এই রুমে এসে দেখে বিছানায় একটি গিফট বক্স। সে চকিত নয়নি সেটা হাতে তুলে নেয়। বক্সের ভিতরে একটি লাল শাড়ি আর একটি চিরকুট। আমার বউকে বউ সাজে দেখার খুব ইচ্ছে, পূরণ হবে না? শাড়ি পরা মানে আমার জন্য সম্মতি, আর না পরা মানে সবকিছুর ফুল স্টপ। তে অপলক শাড়িটার দিকে তাকিয়ে থাকে। কেমন একটা গা ছমছমে অনুভূতি হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। বসার ঘরে জাঙ্কুক বসে টিভি দেখছে। সে উকি মেরে তাকে দেখে। রাত 11টার দিকে জাঙ্কুক তার রুমে আসে। সে ইচ্ছে করে এতটা সময় বাইরে ছিল। তেকে সময় দিয়েছে যেন সে ভাবতে পারে, তার জন্য বউ সাজতে পারে। রুমের লাইট বন্ধ দেখে কপাল কুঁচকে যায়। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে থাকা বউটাকে দেখে জাঙ্কুকের কথা বলার ভাষা হারিয়ে যায়। আজকে তার বাবা মাকে বলতে ইচ্ছে করছে, তোমরা আমার খুব উপকার করলে। পেট থেকে চোখ ফেরানো দায়। সে খুব নার্ভাস। ধীর গতিতে এগিয়ে যায়। তে নিজেও নার্ভাস। জাঙ্কুক বলে, সুন্দর লাগছে। তে মুচকি হাসে। জাঙ্কুক তার হাত ধরতে চায়। সে হাত বাড়িয়ে দিলে দুষ্ট জাঙ্কুক তাকে পাজা করে নেয়। তে তাকে জাপটে ধরলে জাঙ্কুক হেসে বলে, এটাও একটা
ইচ্ছে ছিল বউকে কোলে নিব। আমাকে নামান প্লিজ। কেন? ভয় লাগছে। আমি তোমাকে ফেলে দিচ্ছি না রে বউ। বউ শব্দটা শুনে তীর খুব সুখ সুখ লাগলো। সে আবার শুনতে চায়, তাই বলল, কি বললেন? বউ। একে অপরের দিকে মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে থাকে। কোনো কথা না বলেও দুজন খুব কাছে আসে, একে অপরকে সুখের শিখায় নিয়ে যায়। তেই জাঙ্কুকের ভালোবাসায় সায় দেয়, আশকারা দিয়ে জাগিয়ে দেয় পুরুষের আদিম সত্তা। ভালোবাসার গল্পটা মোড় নেয় অন্যদিকে। তে বলে ওঠে, বলেছিলেন আমাকে একটু সুখ দেবেন না। জাঙ্কুক হাসে, একটু সুখ দেব না বলেছি, কিন্তু বেশি সুখ দেব না তা তো বলিনি। আজকে না হয় বেশি সুখ দিলাম। জাঙ্কুকে আদরে বুকে তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। লজ্জায় তার চোখ মেলতে ইচ্ছে করছে না। তের মনে হচ্ছে সে আবার নতুন করে বাঁচবে, সুখে থাকবে, এই মানুষটা তাকে সুখে রাখবে। অবশেষে দুটি মন, দুটি দেহ মিলেমিশে একাকার হয়। সেখানে কষ্ট নামক দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারে না। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy's every hot. I'm the one who's hot, doing something unholy. He's something. সময় কাটে, বছর গড়ায়। তের কোল আলো করে আরেকটি মেয়ে জন্ম নেয়। জাংকুককে এখন তে এতটা ভালোবাসে যে তা ভাষায় প্রকাশ করার মতো না। জাংকুকও তেকে চোখে হারায়। আজ তাদের বিবাহ বার্ষিকী 4 বছর পূর্ণ হয়েছে। বাচ্চারা ঘুমিয়ে গেলে জাংকুক তেকে নিয়ে বারান্দা যায়, পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ভেবেছিলাম তোমাকে ভালোবাসবো না, কিন্তু তে পাখিতে এভাবে আটকে যাবো ভাবিনি। তে জাংকুকের বুকে মাথা রেখে বলে, এখন ভালোবাসো? জাংকুক কিছুক্ষণ চুপ থেকে বলে, খুব। এখন তুমি আমার জীবন। তে শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরে। সে জাংকুককে হারাতে চায় না। জাংকুক তার মনের কথা বুঝতে পেরে তাকে বলে ওঠে, আমি হারাবো না। তে চোখে চোখ রেখে বলে, আমি হারাতে দিব না। তে আস্তে পিষ্টে জড়িয়ে রাখবে তার জাংকুককে। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে, ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ।